শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। সম্প্রতি দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে তীব্র রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত শুরু হয়েছে। আধিপত্য বিস্তার, অভ্যন্তরীণ কোন্দল এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসগুলোতে তৈরি হয়েছে এক ধরনের থমথমে ও ভীতিকর পরিবেশ। একের পর এক মুখোমুখি অবস্থান, ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় হুমকির মুখে পড়েছে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা। রাজনীতি বিশ্লেষকদের মতে এভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের শিক্ষা জীবনের অনিশ্চয়তা, অন্যদিকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা দিন দিন বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। একই সাথে একাডেমিক সেশন জট সহ গবেষণা কার্যক্রমে ব্যাঘাত ঘটবে। দর্শক, জুলাই পরবর্তী ক্যাম্পাসগুলোতে যদি বলি ছাত্রদল, শিবির, এই যে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, এটা কি কখনো কামনা ছিল কিনা অনেকে বলছেন না। আবার এই ক্যাম্পাসে যে উত্তাল হওয়া, উত্তপ্ত হওয়া, এই বিষয়টাকে আসলে রাজনৈতিক বিশ্লেষকরা ভালোভাবে নিচ্ছেন না। কেউ কেউ মনে করছেন এর তৃতীয় পক্ষের ইন্ধন আছে। তবে ক্যাম্পাসে কেন ফের উত্তাল হলো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আতিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেবার জন্য। আছেন ডাক্তার রাকিব আল হাসান, ইয়ুথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক। ডাক্তার রাকিব আল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেবার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। বলছিলাম ক্যাম্পাস কেন ফের উত্তাল, এইটি আসলে আমাদেরকে সামনের দিনগুলোতে কোন দিকে নিয়ে যাবে বাংলাদেশের রাজনীতি, ছাত্র রাজনীতি, সেই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন রাজনীতি বিশ্লেষকরা, উদ্বিগ্ন রাজনৈতিক নেতারাও। সেই ক্ষেত্রে তারা কতটুকু কাজ করছেন আমি একটু আলাপে ঢুকতে চাই। প্রথমে যেহেতু আতিকুর রহমান আছেন, মোহাম্মদ আতিকুর রহমান, ক্যাম্পাসে নতুন ইউনিফর্মে ফ্যাসিবাদ ফিরে এসেছে। এই ফ্যাসিবাদ কোনোভাবেই সহ্য করা হবে না বলে জানিয়েছেন জামায়াত ইসলামী। এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? কেউ কেউ বলছেন যে যেহেতু এই সংঘর্ষের জন্য শিবিরের পক্ষ থেকে উস্কানি দেওয়া আছে, যদি বলি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেউ কেউ বলছেন সেখানে ৭১-এর মুক্তিযুদ্ধের যদি বলি মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে প্রাপ্তদের ছবি টাঙ্গানোকে কেন্দ্র করে প্রথমে সেই উস্কানি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা শুনে সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম। এটি হচ্ছে একটা ইস্যু তৈরি করার একটা পরিকল্পনা। ছাত্রদল যে কাজটা করেছে, ইতিমধ্যে ছাত্র শিবিরের পক্ষ থেকে বক্তব্য স্পষ্ট করা হয়েছে, এটি যতটা না তাদের দলীয় স্বার্থ, বেশি হচ্ছে তাদের এখানে হলো সুবিধা নেওয়া। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছর এবং বিগত ৫ মাস যেভাবে ক্যাম্পাসগুলো চলছে, বিশেষ করে ইসলামী ছাত্র শিবির যে বড় ৫টি বিশ্ববিদ্যালয় তারা যে বিজয় অর্জন করেছে, এই বলা যায় ৮-৯ মাস কিংবা ১১ মাস যতটুকু সময় হয়েছে, শিক্ষার যে পরিবেশটা শিক্ষার্থীরা পাচ্ছে বলা যায় শতভাগ সেখানে তারা পাচ্ছে। কিন্তু এই বিএনপি ৫ মাস তারা সরকারে আসলো, তারা দেখলো যে তাদের তো আসলে কোথাও নিয়ন্ত্রণ নেওয়া যাচ্ছে না। বিশেষ করে ছাত্র শিবির সবগুলো ক্যাম্পাসে থাকার কারণে ক্যাম্পাস কেন্দ্রিক যে অনৈতিক সুবিধা নেওয়া, টেন্ডার নেওয়া, কিংবা এক সময় তো ছাত্র দলের কাজ তো অনেকটাই ছাত্রলীগের মতোই, তারা ক্যাম্পাস রাজনীতি করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। এখানে তারা গণরুম করে, গেস্ট রুম করে, বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের টেন্ডার হয়, তারা সেগুলো থেকে কমিশন নেয়। ছাত্র শিবির করার কারণে শিবির ক্যাম্পাস থাকার তারা সুবিধা পাচ্ছে না, এই জন্য তারা একটা ইস্যু খোঁজার চেষ্টা করছিল। এর পাশাপাশি দেশে এখন সেই ইস্যুটা কি শিবির তৈরি করে শিবির কেন তৈরি করবে? ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার মনে আছে কিনা গত বছর কি কাণ্ড, মানে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ছবি তোলাকে কেন্দ্র করে। আমি যদি বলি, এখন যদি এটাকে আপনি সত্য মনে করে থাকেন, ঠিক আছে, আওয়ামী ট্রাইব্যুনালে জামাতের নেতা রাজাকার হয়েছেন, তো আওয়ামী বিচারে কি বেগম জেতিমের আত্মসাৎকারী ছিলেন না? এবং তাদের সেই বিচারে কি জনাব তারেক রহমান খনি দুর্নীতি বা সাব্যস্ত হন নাই? জিয়াউর রহমান পাকিস্তানে গুপ্তচর বলা হয় নাই? ওনার বিরুদ্ধ খেতাব মুছে দেওয়া হয় নাই? তো যেই সরকারের বিচারে আপনি আপনার নেতাদেরকে নির্দোষ প্রমাণ করতেছেন, আমরাও বলতে পারি যে আমাদের নেতৃবৃন্দ নির্দোষ, তাদেরকে মিথ্যা
ভাবে সাক্ষ্য সাজা দেওয়া হয়েছে। আমি তো অন করতে পারি, মানে আপনার ক্ষেত্রে আপনি বলবেন না আওয়ামী, তাহলে আপনি বলেন। যদি ধরে নেন যে আওয়ামী লীগের এই ট্রাইব্যুনালের বিচারে যদি সত্যিকার আমাদের নেতারা দোষী সাব্যস্ত হয়ে থাকেন, তাহলে আমরাও তো বলতে পারি যিনি বর্তমান প্রধানমন্ত্রী তিনি আওয়ামী লীগের বিচারে তিনি খুনি, তিনি দুর্নীতিবাজ, খালেদা জিয়া তিনি আত্মসাৎকারী, সেটাকে স্বীকার করছেন না। যে আওয়ামী লীগের কোর্টে মানে পাকিস্তানে গুপ্তচর বলা হয়েছে হলো জিয়াউর রহমানকে, তো সেটা আপনার স্বীকার করেন না কেন? আপনি যদি আমাকে নেগেটিভ করা আমি বলতে পারি, কিন্তু আমরা সেটা করি না। এবং বরং আমরা দেখবেন ছাত্র শিবির যেখানে এই প্রদর্শনীগুলো করে, সেখানে সালাউদ্দিন কাদের সাহেবের ছবি থাকে, সেখানে বেগম জিয়ারও ছবি থাকে। আমরা একটা বলছি যে এই যে ফ্যাসিজম ছিল, ফ্যাসিজমের সময় আমরা কেউ কিন্তু বাদ যায়নি। যে আমাকে তারা ওইশ্বরী ধরেছে, তারা বিএনপিকে ধরেছে না সবাই, আমরা তো সবাইকে ধারণ করি এবং সব জায়গাতে কিন্তু সবাই ছবি সেখানে ছিল। স্পেসিফিকভাবে সেখানে এখন জামাতের নেতারা রাজাকার হয়ে গেছে আর বিএনপি নেতা নেত্রীরা সব দোয়া তুলসী পাতা, এটা মনে করার কোনো সুযোগ নেই। সুতরাং এটা একটা আমাদের দলীয় দিক। তো আমরা মনে করেছি তারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন। আমরা এখনও বলছি যেই ট্রাইব্যুনালের বিচারের সাক্ষীকে গুম করা হয়, সুখরঞ্জন বালিকে, এটা সাজানো বিচার ছিল, এটি কেন বলতে পারবো না? আওয়ামী ট্রাইব্যুনালে জামাত নেতৃবৃন্দকে সাজা দিয়েছে বলে তারা রাজাকার হয়ে গেছে, তার যুদ্ধাপরাধী হয়ে গেছে। এই যে একটা নেতিবাচক দিক, তাহলে আমরা তো বলতে পারি, তাহলে আপনি বলুন, তাহলে আপনি বিশ্বাস করুন যে ওনারাও সে অপরাধী। আমরা মনে করি না। যেমন বেগম খালেদা জিয়া এই কাজ কখনো করতে পারেন না, জনাব তারেক রহমানও করতে তেমনইভাবে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা, এটাও আমরা বিশ্বাস করি না। শুধু এই যে একটা দিক, সেখানে জুলাই প্রদর্শনী হচ্ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, তারা সেখানে হামলে পড়েছে এটা, এবং তারা সেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে দাওয়া করে বের করে দেওয়ার পরে তার পরের দিন এসে একযোগে আপনি দেখুন কোনো কারণ ছাড়াই, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছে, সেখানে দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হবে, 10,000 কোটি টাকা সেখানে টেন্ডার হয়েছে। জকসু বলেছে এই কাজটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে হোক, কিন্তু ছাত্রদল বলছে না, এটা ওপেন টেন্ডার হোক। যদি ওপেন টেন্ডার হয় তাহলে এই টেন্ডার তো আসলে কেউ পাবে, ওনারাই পাবে। তার মানে এই যে একটা উন্নয়ন বরাদ্দ, যাতে এই বরাদ্দে ওনারা কোনো বাক পাচ্ছেন না, লুটপাট করার সুযোগ পাবেন না, ওপেন টেন্ডারের নামে নিজেরা এক্সিডেন্ট টেন্ডার দিয়ে এই টাকা পাবেন না বলেই তারা এখন আক্রোশটা জেনেছেন শিবিরের উপরে। তো শিবির তো বলেছে পরিষ্কার বক্তব্য যে আমরা এই ক্যাম্পাস চাই যাতে লুটপাট না হয়, যাতে উন্নয়ন, যাতে পুরো টাকাটাই উন্নয়নে বরাদ্দ হয়, দাবি জানিয়েছে। তো সেখানে এসে বিপির উপরে হামলা করা, আর যারা হামলা করেছেন এটা আমাদের অত্যন্ত মানে তখন চেহারা দেখি টিভির সামনে আমাদের হাসি পায়। এই ছেলেগুলো আমি জানি না, একজনের বয়স কমপক্ষে 45 বছর হবে, সে এখন কলেজ হলো ছাত্রদলের সভাপতি। এদের তো লজ্জা থাকা উচিত যে আমি একটা সংঘ সভাপতি, আমার চেহারা দেখে মনে হচ্ছে আমি এখন চাচার মতো বয়স হয়ে গেছি। তো চাচার মতো বয়সী একজন ব্যক্তি তার লাজ লজ্জা বাদ দিয়ে তিনি ক্যাম্পাস পলিটিক্স করতে আসছেন, তার কোনো ছাত্রত্ব নাই, তিনি এক যুগ আগে তার ছাত্রত্ব বাতিল হয়ে তিনি এখন কেন আসছেন, কোন স্বার্থ তার, কী কারণে তিনি আসছেন? আমি আসছেন ক্যাম্পাসে থাকবেন, দল ক্ষমতা আছে, সুবিধা পাবেন, টেন্ডারে ভাগ নেবেন, নিয়ে তিনি মোটামুটি আঙ্গুল ফুলে কলা গাছ হবেন। এই জায়গাতে ছাত্র শিবির বাধা হওয়ার কারণে মূলত তারা মনে করেছে এখন যদি শিবিরকে ঠেকানো না যায় তাহলে মনে আর পারবো। কিন্তু আমরা বলি একই ঘটনা করেছে এক সব জায়গায় কি প্রজেক্ট আছে না, মানে একটা তো মিশন তাদের এখানে, যে শিবির ওখান থেকে বের করে দেওয়া আছে, ইয়ে থেকে বরকলা থেকে সব জায়গায় অ্যাটাক করতে, হল দখল করবে দরকার, ঢাকা হল দখল করবে, এখানে আবার গণরুম নিয়ে আসবে, গেস্ট রুম নিয়ে আসবে, ঢাকা আলিয়া এখানে হল আছে সরকারিভাবে, হলে উঠবে। তাদের যে একটা রাজনীতি, আসলে আপনি যদি খেয়াল করুন দেখুন, বিগত 2 বছরে আমি একসময় ছাত্র শিবিরের সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলাম 2016 সালে, আমি দেখি নাই তাদের কোনো ছাত্রবাদ আমি চোখে পড়ে নাই। এদের কাজটা কি বলুন তো, আপনি দেখান মোটা দেখে 2-3টা কাজ যে ছাত্রদল বিগত 2 বছরে, এখন পরিবেশ ভালো ছিল, তারা ছাত্র বান্ধব কোনো কাজ করে, তাদের কাজটা হলো কি তারা তার পিছনে দৌড়ায়, তাদের হলো কাজ, তাদের কাজ। তো যে ছাত্র সংগঠনে কোনো ছাত্র বান্ধব কর্মসূচি নাই, তারা যখন গিয়ে ক্যাম্পাসে একটা সংগঠনকে এভাবে মানে বিদায় দেবে, এবং দুর্ভাগ্যজনক যেই ছাত্র সংসদ নির্বাচনে ছাত্ররা তাদেরকে ইলেক্টেড করেছে, তাকে যখন তারা বের করে দেয়, এটা লজ্জা আমাদের জন্য যে তোমরা ভোট পাও নাই, তোমাদের স্টুডেন্টরা মানে কী করেছে, রিফিউজ করেছে, আর তোমরা এখন সেই সরকারি ক্ষমতা দিয়ে এসে একজন জিএসকে তোমরা বের করে দিচ্ছ, এটাকে দেশের ছাত্র সমাজ গ্রহণ করে না। এবং এই যে প্রক্রিয়া অব্যাহত থাকে, আমরা বলছি এই যতটুকু বিএনপির ইমেজ এখন আছে, এই ইমেজকে 16 আনা বন্ডুল করার ক্ষেত্রে বরবাদ করা এই ছাত্রদের রাজনীতি। সেক্ষেত্রে শিবিরের সভাপতি যিনি সাদ্দাম তিনি বলেছেন 10 মিনিটে
ছাত্রদলকে পরিষ্কার করে ফেলতে পারবে ক্যাম্পাস থেকে? শুনুন, এটা কি- এটি এই এক ধরনের হুমকিটাকে কিভাবে দেখছেন? এটি এক ধরনের রাজনৈতিক বক্তব্য। ঠিক আছে, আমাদের কাজ ছাত্রদের সাথে, আমরা ছাত্র সম্পৃক্ত কাজ করি এবং আমরা মনে করি আমাদের যে কোনো যৌক্তিকতা ছাত্ররা আমাদের সাথে থাকবে, এটা আমাদের শক্তি। আমরা কখনো অস্ত্র দিয়ে, কখনো আমরা জোর করি, যেমন যে দেখলাম আমরা নারায়ণগঞ্জ থেকে টোকাই নিয়ে আসছে। আপনি খেয়াল করবেন, যারা মিছিল করে, ছাত্ররা মিছিল করে, এদের কারো কিন্তু চেহারার মধ্যে ছাত্রদের কোনো আভাস নাই। মানে আপনি ছাত্র নাই আপনার সাথে, আপনি শিবির মোকাবেলা করবেন কি দিয়ে? ওই টোকাই নিয়ে এসে। আবার নয়ন সাহেব দেখেন, মানে খুবই আশ্চর্য, যুবদল করেন, তিনি যাচ্ছেন, তিনি ওখানে পড়াশোনা করেন এবং এই নেতৃত্বে কিন্তু সবাই ছিল, বিএনপিও ছিল, স্থানীয় যুবদলও ছিল, ছাত্রদলও ছিল, 3 সংগঠন মিলে তাদের কি স্বার্থ সেখানে? বেগম রোকেয়া তো তোমার শিবিরের সাথে অনেক বয়স্ক লোক দেখা গেছে, কিংবা সামনে গতকালকে একটা ভিডিও দেখলাম যে মিছিল, শিবিরের মিছিল, সেখানেও দাড়িওয়ালা অনেকগুলো শিবিরের মিছিলে যুক্ত হয়েছে। তাহলে তাদেরকে কি শুনেন, সেই মিছিল কোথাও অ্যাটাক করেছে? না, এটা করেনি, মিছিল শিবির বলে। যখন কোনো প্রোগ্রাম হয়, বহু লোক সেখানে আসতে পারেন, কিন্তু আমরা কোনো অছাত্র কিংবা কোনো বাইরের লোক কোনো প্রোগ্রামের শিবিরে আসে না, এটা বলতে পারি। কিন্তু তারা যেটা করেছে, তারা টোকাই নিয়ে আসছে সেখান থেকে, ভাড়া করা তারা লোক নিয়ে এসে তারা এখানে আন্দোলন করেছে। বিশেষ করে নয়ন সাহেব যখন সেখানে গেলেন, আর বুঝতে বাকি নেই তারা সেখানে কেন গিয়েছে। তার মানে সবাই স্বার্থ আছে। আপনার কাছে আসবো, আরেকটি প্রশ্ন নিয়ে যাচ্ছি ডাক্তার রাকিব আল হাসান। যেই প্রশ্নটা আমি করতে চাই সেটি হলো, জামায়াত শিবিরকে মোকাবেলা করার জন্য একা ছাত্র দলই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। সেই সঙ্গে শিবির যদি একই ধরনের রাজনীতি চালিয়ে যায় তাহলে এর পরিণতি ভোগ করতে বলে হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু আপনার মনে আছে কিনা যে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মুখ থেকে একই ধরনের বক্তব্য শুনতাম? যদি বলে একেবারে 15 জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে আন্দোলন হচ্ছিল, এই আন্দোলনের জন্য দমানোর জন্য যথেষ্ট ছাত্রলীগ। তাহলে একই পথে হাঁটছে কিনা ছাত্রদল? আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। আপনি কিছুক্ষণ আগে একই টাইপের একটা প্রশ্ন করেছিলেন আতিক ভাইকে শিবিরের সভাপতির বক্তব্য দিয়ে। উনি বলেছেন এটা রাজনৈতিক বক্তব্য, এটাও একদম রাজনৈতিক বক্তব্য। অ্যান্ড সেকেন্ড কথা, এটা হচ্ছে ফার্স্ট বক্তব্য আমার। আর সেকেন্ড কথা হচ্ছে কি, বাংলাদেশের ক্যাম্পাসগুলো যে ছাত্র রাজনীতি, মানে এটার যে প্যাটার্ন, কোনো দলেরই, যে কোনো মাদার অর্গানাইজেশনেরই তার যে সিস্টার অর্গানাইজেশন বা সিস্টার কনসার্ন, স্টুডেন্ট উইংস, কোনো রাজনীতি দলেরই তার স্টুডেন্ট পলিটিক্স আমার কাছে সন্তোষজনক না। এটা আমার পার্সোনাল অবজারভেশনের জায়গা। আর সেকেন্ড কথা হচ্ছে, ধরেন আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে এখনই যদি আমরা, মানে আমাদের সে বাস্তবতা নাই, কারণ হচ্ছে কি আমাদের প্রত্যেকটি 1952 থেকে শুরু করলে যদি শুরু করেন, প্রত্যেকটি বড় বড় মুভমেন্ট, ইভেন আমাদের মুক্তিযুদ্ধ হতে সবগুলো ইতিহাসের সাথে ছাত্র রাজনীতি জড়িত। সুতরাং মানে আমরা এখন ওই লাক্সারি পর্যায়ে যেতে পারবো না, কারণ আমাদের সেই সোশ্যাল ওয়েলফেয়ারের অবস্থা ওই জায়গা নাই, মানে স্টুডেন্ট পলিসিটা একদম আউট করে গিয়ে। সুতরাং এই বাস্তবতা আপনাকে টিকে রাখতে হবে। সেকেন্ড কথা। থার্ড কথা হচ্ছে কি, ভাই যে বক্তব্যের কথা বলছে, আমি একজন একটা বক্তব্য দিই। ধরেন কিছুদিন আগে যখন এই আন্দোলনটা চলতেছে, মানে আন্দোলন মানে মারামারি সংঘর্ষগুলো যখন চলতেছে, তো নিউ মার্কেট শিবির থানা সেক্রেটারি, তিনি ছাত্রদলের সেক্রেটারি ঢাকা কলেজের, নাম হচ্ছে ওনার মিল্লাত, ওনাকে হুমকি দিচ্ছে যে আসতেছি ক্যাম্পাসে, আপনার পোলাপ্যান্ডে সাবধানে থাকতে বলেন, আসলে কোন দিকে পালাবেন, কোন ঠিক থাকবেন না, পিছন দিকে পালাবেন না সামনের দিকে পালাবেন, রেডি থাকেন। তো এটাকে হুমকি না? এখন ঘটনা হচ্ছে, ধরেন মানে একেবারে আমি তো আগেই বলে নিচ্ছি যে কোনো ছাত্র সংগঠনের অ্যাক্টিভিটি আমার কাছে সন্তোষজনক না। তো আপনি একেবারে ঢালাওভাবে যখন সাফাই গেয়ে যাবেন আর সব প্রতিপক্ষকে দোষ দিবেন, এটা আমার কাছে মনে হয় জুৎসই আলাপ না। ঠিক আছে, এটা উনি যেহেতু এই সংগঠনের একটা সময় সেন্ট্রাল সভাপতি ছিলেন, উনি সংগঠন কোন করেন, তো সেই হিসেবে ওনাকে অনেক ডিফেন্সিভ বলতে হয়, এটা আমি বুঝি। লাস্ট কথা হচ্ছে কি, আমি এটা এই বিষয় শেষ করে দিই। সেটা হচ্ছে, ধরেন আমাদের উনি টাকা পয়সার বাগবাটোয়ারা নিয়ে কথা বলতে বলছেন। আমি একটু পিছনে ফিরে হচ্ছে, ধরেন আমরা দুটো ঘটনা বলি। একটা হচ্ছে ধরেন কুয়েটে এবং হচ্ছে একটা বুয়েটে। আপনার মনে আছে নিশ্চয়ই, বুয়েটে এবং কুয়েটে যে ঘটনা ঘটলো ইন্টারিম টাইমে, বুয়েটে তারা যে স্লোগানগুলো দিল 1 2 3 4 তারেক রহমান ড্যাশ ড্যাশ ড্যাশ, এরকম অশ্রাব্য ভাষায়, অশালীন ভাষায় যে স্লোগানগুলো দিল, সাধারণ শিক্ষার্থীর ব্যানার। কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম যে এদের অনেকেই ছাত্র শিবিরের পোস্টদারি বা ছাত্র শিবিরের বিভিন্ন মিছিল বলেন, প্রোগ্রাম বলেন, তাদেরকে মানে দেখা গেল। তারপর কুয়েটে আপনি দেখেন, তারা সাধারণ শিক্ষার্থীর বেশে তারা বললো যে ছাত্র রাজনীতি চাই না, এটা নিয়ে অনেক ঘটনা ঘটলো, ইন্টারিম টাইমে একটা আলোচিত ঘটনা ছিল। পরবর্তী সময় যখন কমিটি দিল, লিফলেট বিতরণ করলো, তখন কিন্তু আবার তাদেরকে শিবিরের সংগঠন হিসেবে তাদেরকে দেখা গেল। দুটো ঘটনা। 3 নম্বর একটা ঘটনা আমি বলি, সেটা হচ্ছে ধরেন উনি ওই বাগবাটোয়ারা নিয়ে কথাবার্তা বলছেন বা টেন্ডার নিয়ে। একটা রিসেন্ট একটা ঘটনা আছে, সেটা হচ্ছে ধরেন ঢাকা ডুয়েটে, যেটা ডুয়েটে গাজীপুরে, সেখানে মানে হাসিনার আমলে সেটা 800 থেকে 850 কোটি টাকা বাজেট ছিল। পরবর্তী সময়ে নতুন ক্যাম্পাস, নতুন বিল্ডিং ভবন করার জন্য ইন্টারিম টাইমে সেটাকে 1400 কোটি টাকা বর্ধিত করা হয়। এবং তখন এই সরকার আসার পরে যখন তারা একজন ভিসি নিয়োগ দিলেন, মানে এবং এই বিসির নিয়ে, মানে বিসির কোয়ালিফিকেশন নিয়ে কারো কোনো প্রশ্ন নাই, মানে বিএনপি বলেন, এনসি বলেন, জামাত বলেন, কারো কোনো কোশ্চেন নাই, কিন্তু তাদের পছন্দ অনুযায়ী দিতে হবে, কারণ আমরা জানি ওটা শিবির অধ্যুষিত এরিয়া।
সুতরাং এখানে যে টেন্ডারের ভাগ বাটোয়ারার জন্য তারা বাইরে কাউকে অ্যাকসেপ্ট করতে পারছিল না, এবং এটা নিয়ে কারফিউ পর্যন্ত জাতি করতে হলো মোটরসাইকেলে করা নিয়ে। এখন এই অপরপক্ষে দোষ দেওয়ার কিছু নাই। এবার আসি আমরা ধরেন সহাবস্থানের রাজনীতি নিয়ে। ধরেন যখন 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে 2 মাসের মাথায় শিবিরের একজন ক্যাডার রাজশাহীতে, সম্ভবত উনি প্রেসিডেন্ট বা সেক্রেটারি ছিলেন, নোমানের নামে, ওনাকে কিন্তু মেরে ফেলে ছাত্রলীগ। তারপরে আবার 1 বছর পরে 2010 সালে শিবিরের একজন ক্যাডার নাম হচ্ছে ফারুক নামে, না ছাত্রলীগের একজন ক্যাডার ফারুক নামে, তার হচ্ছে রক কেটে দেওয়া হচ্ছে শিবির। এবং শুধু তাই না, আমাদের ধরেন এটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসতেছিলাম। ইভেন শুধু তাই না, আপনি যদি ধরেন আমি কয়েকটি ক্যাম্পাসের কথা আপনি বলি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, সিলেট মেডিকেল কলেজ, এরকম অনেক, চিটাং মেডিকেল কলেজ, এখানে শিবিরের মানে রাজনীতিক অনেক ব্যাপক রাজনীতির ইতিহাস আছে। অন্য দলের যে নাই তা না, তাদেরও আছে। সুতরাং আমরা এখন এই জায়গায় দোষারোপ যদি রাজনীতি করতে চাই, একজন আরেকজনকে দোষারোপ করতে চাইলে অনেক হিস্ট্রি বের হবে, কিন্তু আমরা চাই না যে এই মানে কালি একজনের দিকে মানে আরেকজনের দিকে টেনে আনা। আমি মনে করি যে ক্যাম্পাসে আমাদের একটা সহাবস্থান রাজনীতি থাকা উচিত, যেটা আওয়ামী লীগ যেটা করেছিল। দেখেন আওয়ামী লীগ যেটা করেছিল যে এখানে যারা তারে আপনার ঘটনা দেখেন, আপনি যারা তারে মানে জামাত শিবির ট্যাগ দিয়ে তাদেরকে পিটাই বের করতে পারেন, এটা জায়েজ করে ফেলতেছেন। তো এখনো যদি আমরা একই সংস্কৃতি বহন করি, তাহলে আমাদের রাজনীতির মূলধারা রাজনীতির গুণগত পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আমি মনে করি যে এটা সবারই এটা নিয়ে একটা ন্যাশনাল সহাবস্থানে আসা উচিত। আপনি স্লোগানে যেটা কথা বলছেন যে শিবির বা সাধারণ শিক্ষার্থী ব্যানের যে স্লোগান, কিন্তু আপনি ঢাকা ভার্সিটির যে ছাত্রদলের যে স্লোগানগুলো, তুমিও জানো আমিও জানি, ছাত্র শিবির ডট ডট, এই আমি তো আমি আপনাকে আগেই বলছি যে আমি এই কারোই এসব কোনো বক্তব্য বলেন, স্লোগান বলেন, আমি কারো কোনো কিছু আমি এন্ডোর্স করি না। একটা যেটা আমি আমার জায়গা থেকে আমি কারোটা এন্ডোর্স করি না। উনি বলছেন, আচ্ছা, অভিযোগটা আবার আমি ক্লিয়ার পাইছি পরিষ্কার একটা ধারণা পাইছি। আরেকটা যিনি বললেন যে, যেটা আমি বেরোবি দিয়ে ওনাকে ধরেছিলাম, যে প্রশ্ন করেছিলাম যে কেন মানবতা বিরোধী অপরাধের সাথে আমি সে প্রসঙ্গে আসছি না, আমি প্রশ্নটা শেষ করে তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। অপরাধের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে যারা মৃত্যুদণ্ড পায় তাদের ছবি কেন টাঙ্গাতে হবে, তার কারণে কি উস্কে দেওয়া হয়েছে কিনা। তিনি বলছেন যে আওয়ামী লীগ আমলে তারা যদি মৃত্যুদণ্ড প্রাপ্ত হয় যে যুদ্ধপরাধের সাথে, সেই সময় তো আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা আমি বলতেছি, ধরেন এটা হচ্ছে কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের দায়ে জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। সে ফাঁসির যে প্রসেসটা, টোটাল যে ওভারঅল যে তড়িগড়ি করা, তারপর হচ্ছে কি শাহবাগে একটা মঞ্চায়ন নাটক করে তাদেরকে ফাঁসিতে দেওয়া, মানে টোটাল প্রসেসটা মেনটেন করা না, এটা আমরা এগ্রি করি, কোনো সন্দেহ নাই। কিন্তু ধরেন মানে আমাদের 71-এর ইতিহাসে জামাত যে আল বদর, শাম, আল শামস, তারপর রাজাকার বাহিনী যে প্রাতিষ্ঠানিকভাবে যে গঠন করছে, এটা তো ওনারা অস্বীকার করতে পারবে না। সুতরাং আমাদের মুক্তিযুদ্ধের এটার জন্য যদি অস্বীকার করেন, তাহলে তো ওনাদের পক্ষ থেকে 3বার, এখন পর্যন্ত 3বার ওনারা তো অফিসিয়াল একটা ক্ষমা চাইছেন, নানা আকার ইঙ্গিতে ঘুরায় পাচ্ছে, তাহলে ক্ষমা তাহলে আপনি চাইলেন কেন? আমার প্রশ্ন সেটা। শুধু তাই না, এখন এটা তো আপনার মানে জলজন্ত প্রমাণ। হ্যাঁ, আপনি বলতে পারেন অমুক দলের রাজাকার নাই কেন, বিএনপির মধ্যে রাজাকার আছে, আওয়ামী লীগের মধ্যে রাজাকার আছে, এটা ট্রু। কিন্তু ধরেন সাংগঠনিকভাবে আপনি যেটা করেছেন 71-এ, সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি যদি অস্বীকার করেন, তাহলে আপনি 3বার ক্ষমা চাইলেন কেন? তো সুতরাং এটা যদি আপনি এখন ইতিহাস মানে বিকৃত করেন, তাহলে এটা কিন্তু আমাদের জন্য একটা হুমকি স্বরূপ। কারণ হচ্ছে কি, ধরেন মানে আমরা 5ই আগস্টের পরে মানে ধরেন জামাতের মুখ থেকে মানে মুক্তিযুদ্ধের ইতিহাসটা এমনভাবে শুনছি, এটা ধরেন বিকট শব্দে প্রকট আকার ধারণ করছে। আমি একটু আপনাকে বলি, ধরেন আমরা 5ই আগস্টের পরে জানলাম যে এখনকার যিনি আমি ডাক্তার শফিকুর রহমান, তিনি বলেছেন তিনি নাকি মুক্তিযুদ্ধ পরিবারের সদস্য, আমরা কিন্তু আগে জানতাম না। তারপর আবার দেখেন ওনাদের নায়েবে আমি ডাক্তার আব্দুল্লাহ তাহের, তিনি বলেছেন তিনি মুরুটুরি খাওয়াচ্ছেন, ওনাকে শিশু মুক্তি দিতে হবে। এবং শুধু তাই না, ওনাদের একজন এমপি আব্দুল মুত্তাকিম মনসম্মত নাম, নীলফামারী 4, তিনি বলেছেন তিনি তার বাবা ফ্যামিলি মুক্তিযুদ্ধের পরিবারের সদস্য, ওনার জন্ম একে, সেটা পরে উনি ক্ষমাও চেয়েছেন বা বলেছেন যে আমার মাথা মতো ঠিক ছিল না, আমি এটা বক্তব্য প্রত্যাহার করলাম। সুতরাং এই জিনিসগুলো আপনাদের তো ঐতিহাসিক দায় আছে, এবং ঐতিহাসিক দায়টা যদি আপনি যত বেশি কসলাবেন, এটা কিন্তু আপনার দিকে 3টা আঙুল হবে, কারণ এগুলো ঐতিহাসিক সত্য। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে আমার নেতাদেরকে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে বা অন্য কিছুর ক্ষেত্রে টোটাল বিচারক প্রক্রিয়া মেনটেন করা হয় নাই, এটাতে আমরাও এগ্রি করি। কিন্তু আপনি পুরো দায়টা অস্বীকার করে ফেলবেন, আমরা যুদ্ধপরাধের যে দায়ে অভিযুক্ত না, তাহলে এটা কিন্তু আমাদের ইতিহাস বিকৃতির একটা বড় অংশ। এবং এটা মনে করি যে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাসটা জানতে তাদেরকে দেওয়া উচিত। আতিকুর রহমান কিছু বলবেন কি এই বিষয়ে? সে সাথে নতুন করে প্রশ্ন করতে চাই, ছোট্ট করে যদি উত্তরটা দেন, মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি শুনেন, 71-এ জামাতের অবস্থানটা ছিল হলো রাজনৈতিক। কারণ আমরা দেখেছি ভারতের ছত্রছায়ায় বাংলাদেশের সেখানে স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হচ্ছে, এবং আমরা মনে করেছিলাম যদি ভারত যদি ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করে যদি বাংলাদেশটা স্বাধীন হয়, তাহলে পাকিস্তান একটা বৃহৎ রাষ্ট্র ছিল, যদি এটাকে ভেঙে যায় বাংলাদেশ চিরতরে ভারতের গোলাম হয়ে থাকতে হবে। এবং জামাত তখন যেই রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিল, সেটা এই দেশের স্বার্থে, যে আমরা এদেশ যদি একটা মুশরিক রাষ্ট্রের যদি আমরা নিয়ন্ত্রণে চলে যাই, তাহলে আমাদের স্বাধীনতা সারা হুমকির মুখে পড়বে। আচ্ছা, স্বাধীনতার 55 বছর হিসেবে আপনি বলুন তো, বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেট কারা?
বাংলাদেশের যে ফ্যাসিবাদের আইকন তিনি চলে গেছেন এখন ইন্ডিয়াতে। তার মানে বাংলাদেশের যত নেতিবাচক দিক সবটার সাথে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত জড়িত। জামাত তখন এই আশঙ্কার কারণেই কিন্তু সে রাজনৈতিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। এরপরে এসে যে ইতিহাস দেখুন, আপনি যদি এখন বলেন 2 বছর আগের যে ঘটনা আমাদের 24-এর 5ই আগস্ট, সব মানুষ জলজন্ত জীবিত আছেন, সেখানে যখন ইতিহাস বিকৃতির ঘটনা ঘটে 71 সালেরও জামাতের ইতিহাসকে বহু বিকৃতি ঘটানো হয়েছে এবং পুরো দায়বার মনে হচ্ছে আর সব ছিল দুয়া তুলসী পাতা। না, কিন্তু আমি আসছি জি, আতিকুর রহমান, আমি একটা ছোট্ট প্রশ্ন সেখানে করলেই- আমি আসছি, সেখানে আরো ইসলামী দলগুলো ছিল, সেখানে বামদের একটা অংশ ছিল যারা নানা কারণেই তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। এমনও উদাহরণ আছে ইসলামপন্থীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে চাইলেও ভারত যাতে করে ইসলামপন্থীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ক্রেডিট নিতে না পারে তাদের ট্রেনিংও দেয় নাই। যারা মুক্তিযুদ্ধে এক সিটে এই কেন্দ্রিক হইতে হবে, তখন ইসলামপন্থীর কন্ট্রিবিউশন। আমি আরেকটা আসছি, আমি একটা প্রশ্ন করে ফেলি। আমি শেষ করি। 2 বছর আগের এক দফার ঘোষক যখন দেখি পরিবর্তন হয়ে যায়, যখন আবু সাইদকে যখন হাইড করে ফেলা হয়, যখন ডাকা আসা, তো আমরা বুঝি 2 বছর আগে অবশ্যই বাস্তব আলাপ যেই দেশে প্রতি পরতে পরতে ইতিহাস বিকৃতির ঘটনা ঘটে, যেই দেশে 71-এর পরে জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, যেখানে দালাল আইনে হাজার হাজার লোক যেখানে অ্যারেস্ট হয়েছে, যাদেরকে আজকে আপনি ফাঁসি দিয়েছেন, যাদের কারো নাম সেখানে অন্তর্ভুক্ত ছিল না, যাদেরকে আওয়ামী লীগ এসে দলীয়ভাবে নতুন মামলার আসামি করেছে, এত বছর পরে এই লোকগুলো পার্লামেন্টের মেম্বার ছিলেন, মন্ত্রী ছিলেন, নতুন করে যখন আপনি প্রমাণ দেখান না, নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, তাদের কারো নাম কোনো দলিলে ছিল কিনা, যাদেরকে দালাল আইন যাদেরকে আপনি সরকার সাজা দিয়েছে, কেউ সেখানে ছিল কিনা? আপনি যখন রাজনৈতিক কারণে এসে দাঁড়াবেন আর বলুন 71-এর আমরা বলেছি এটা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, এটা ভুল হতে পারে, কিন্তু আমি যে প্রশ্ন করতে চাচ্ছি, জঘন্য কাজ আতিকুর আমরা রহমান, বলছি জি। এর সাথে জামাতকে জড়ানো সম্পূর্ণ মিথ্যাচার, যে এটা রাজনৈতিক কারণে করা হচ্ছে এবং এটা ইতিহাসের একটা বিকৃত রূপ আওয়ামী লীগ করেছে। এবং যেই বিএনপি 20 বছর এসে একসাথে আমরা আন্দোলন করেছি, যখন যাদেরকে বেগম খালেদা জিয়া ধারণ করে বলেছেন যে এরা সবাই নিরপরাধ, বলেছেন না, অনেক রকম আমাদের কাছে আছে, যখন সেই বিএনপি আবার এসে আমাদেরকে এখন সেই কথাগুলো তার মানে হচ্ছে এটাও একটা রাজনৈতিক কারণে। সেক্ষেত্রে আপনারা বারবার 71-এর সময় ভারতকে দোষারোপ করছেন, কিন্তু আপনাকে এটাও ইতিহাস মনে হয় না যে পাকিস্তানের যে অপশাসন, সেই অপশাসনের কারণে যুদ্ধে পরিণতি হয়েছে যুদ্ধ? আচ্ছা, বুঝলাম। এখন বাংলাদেশ প্রশ্ন কি হয়েছে, যে কোনো সরকারি ভালো খারাপ থাকে, আমরা কিন্তু পাকিস্তানকে ওন করছি না, নিঃসন্দেহে বৈষম্যের শিকার ছিল বাস্তব, এবং সেই বৈষম্যের বিরুদ্ধে জামাত নেতারা বক্তব্য দিয়েছেন না সেখানে, কিন্তু জামাত ইসলামী মনে করেছে পাকিস্তান একটা বৃহৎ মুসলিম রাষ্ট্র, যদি আমরা আলাদা হয়ে যাই, যেই ভৌগোলিক অবস্থানে আমাদের আছে, আমাদের বঙ্গোপসাগর এবং ভারত, আমাদের যে মুসলমানের যে সক্রিয়তাগুলো আছে, চাওয়া অর্থ হচ্ছে আপনি স্বাধীনতা চান আমি না। আসছি না, শুনেন, রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে, অনেক কিছু হ্যাঁ। হতে পারে না, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে এটা ভুল হতে পারে, কিন্তু তার জন্য ওখানে যত অপকর্ম সব দায় বা জামাতের উপর নতুন করে চাপাই দিবেন, আগে কেন করেন নাই? জি। যেখানে শেখ মুজিব সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন, সেই ক্ষমার তালে আমাদের নেতৃত্ব ছিলেন। আমি বলছি ইতিহাসে তুলতে যাবেন না, আমি বলছি তুলতে গেলে আপনি উনি আলোচনা চলে যাবে, যেখানে 2 বছর আগে ইতিহাস রাষ্ট্রীয় বিকৃতি ঘটনা করতেছে, আর সেখানে ইতিহাসে কোথায় কি আছে এগুলো মানুষ বিশ্বাস করতে চায় না। ধন্যবাদ অ্যাডভোকেট আতিকুর রহমান। আমি আসবো আপনার কাছে। ভালো হয়। ডাক্তার রাকিব আল হাসান, আপনি যখন অ্যাডভোকেট মহোদয় আতিকুর রহমান বলছিলেন মুক্তিযুদ্ধ স্বাধীনতা, এই বিষয়ে কিছু বলবার চেষ্টা করেছিলেন। জি, আমি একটু বলতে চাই, দেখুন আসলে নতুন প্রশ্নে যাব না, নতুন আমি ওনার কথায় একটু জবাব দিই। সেটা হচ্ছে ধরেন রেসপন্স করি, সেটা হচ্ছে ধরেন আমাদের মুক্তিযুদ্ধের সময়ের যে ঘটনাগুলোর সময় ধরেন জামাত মানে তার স্বাধীনতার পক্ষে বা বিপক্ষে থাকাটা টোটালি তার রাজনৈতিক অবস্থান, এটা আমি এগ্রি করি, আই টোটালি এগ্রি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ধরেন স্বাধীনতার 25শে মার্চের পরে কাল রাত্রির ভয়ানক যে ঘটনাগুলো, এগুলো তো সত্য ঘটনা। এই ঘটনার পরে আপনি জামাতকে সমর্থন করা, আপনি সমর্থন করেছেন, আপনি আল বদর, আল শামস, এগুলো ডকুমেন্টেড, এগুলো শুধু বাংলাদেশের হিস্ট্রিতে ডকুমেন্টেড না, এগুলো আমেরিকার আপনি ওই সময় জার্নাল দেখেন, আপনি সোভিয়েত ইউনিয়নের জার্নাল দেখেন, প্রত্যেকটি জার্নালে আছে, প্রত্যেকটা জায়গায় ডকুমেন্টেড। সুতরাং আপনি সেটাতে অংশ না, টোটালি ফৌজদারি অপরাধ, এটা কিন্তু নর্মাল অপরাধ না, এটা কিন্তু নৈতিক কোনো সমর্থন না, এটা টোটালি ফৌজদারি অপরাধ এবং এটা দায় আপনাকে অবশ্যই নিতে হবে। 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে ধরেন পৃথিবীতে যে কোনো দেশের ভাঙন বলেন, স্বাধীনতা বলেন, গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, প্রত্যেকটির সাথে হিস্ট্রিক্যালি কোনো না কোনো ভূ রাজনীতির সমীকরণ জড়িত
আছে। ডেফিনেটলি ভারত তার স্বার্থে পাকিস্তানকে ভেঙতে চেয়েছিল, কিন্তু আমাদের স্বার্থটা কি ছিল? আমরা তো যে বঞ্চিত হচ্ছিলাম 1947-এর পর থেকে, যে 71 সালের 24 বছরে যে আমাদের ঘটনা প্রবাহ যদি আপনি দেখেন, 52, 54, 56, 62, 63, 69 প্রত্যেকটি ঘটনায় তো সত্য। তো সুতরাং আমাদের স্বাধীনতা সত্য, এই সত্য আপনি পলিটিক্যাল কারণে নাই চেতে পারেন, কিন্তু ধরেন আপনি যখন সমর্থন জানাবেন তখন এটা অবশ্যই ফৌজদারি অপরাধ। আমি দুটো ঐতিহাসিক ঘটনার উদাহরণ আপনাকে দিই। ধরেন টিক্কা খান তখন তিনি সবচেয়ে বড় এখানে প্রশাসনিক গভর্নর ছিলেন। টিক্কা খানের সাথে বঙ্গভবনে জামাতের নেতারা, তখনকার জামাতের নেতারা অফিসিয়ালি মিটিং করছে, দালালিক প্রমাণ রয়েছে। শুধু তাই না, যখন আমেরিকা 57 নম্বর এখানে পাঠাচ্ছিল এবং সোভিয়েত ইউনিয়ন রাশিয়া এখান থেকে পাল্টা কাউন্টার দিচ্ছিল, তখন যখন পাঠাচ্ছিল ইভেন চায়নাও এটাকে সমর্থন দিচ্ছিল, যার কারণে চায়না বাংলাদেশের স্বাধীনতা স্বীকৃতি 4 বছর পর দিয়েছিল। এই কারণে তখন জামাতের নেতারা অফিসিয়ালি উচ্ছ্বাস প্রকাশ করেছিল। এগুলো ভাই ডকুমেন্টেড সত্য। এবার আপনি শেখ মুজিবের কথা যখন বললেন, শেখ মুজিব তো সাধারণ ক্ষমতা ঘোষণা করেছে কাদেরকে? যারা নিরপরাধ। ধরেন আপনি জামাত করতে পারেন, জামাত করলে যে আপনি যুদ্ধ করতে ব্যাপারটা এরকম না, কিন্তু যারা এটাতে পার্টিসিপেট করেছে তারা বলেছেন, শেখ মুজিব বলেছেন যারা অপরাধী তাদের বিচার করা হবে, আর বাকিদেরকে সাধারণ ক্ষমতা ঘোষণা করেছে এটার ক্ষেত্রে। এবং আপনি যদি না হয়তো তাহলে আপনি কেন 3বার ক্ষমতা চাইলেন কেন? তাহলে আপনি ক্ষমতা চাইতে বাধ্য হয়েছেন। সুতরাং এগুলো পূর্ণ লাভ আপনি আনার কারণে আমি এগুলো একটা ব্যাখ্যা দিলাম, কারণ এগুলা এই মুহূর্তে আনার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা ইতিহাস বিকৃতি দেখতে চাই না। সুতরাং আমাদের মুক্তিযুদ্ধের এই জায়গাটার মধ্যে একটা কনস্ট্যান্ট থাকতে হবে, কারণ মুক্তিযুদ্ধ এটা সত্য জিনিস এবং আমাদের স্বাধীনতার 56 বছর ইতিহাসে সবচেয়ে বড় গ্লোরিটা আমাদের, এটা আমাদের সবচেয়ে বড় ভিক্টরি। এটাকে কোনো কিছু রিলেপস করা যাবে না, কারণ ভাই কিন্তু অন রেকর্ড, আমি চাই না এটা বলতে, যেহেতু প্রসঙ্গটা আনলো, ভাই কিন্তু অন্য একটা টকশোতে বলেছেন, সময় টিভি টকশোতে বলেছেন যে 24-71-কে মুছে ফেলেছেন, বা নিজেই বলেছেন। সুতরাং আপনি বলেছেন, আমি চাইলে দেখাতে পারবো আপনাকে। দেখেন, ওকে আমি দেখাচ্ছি, আপনি ওনার বক্তব্য নেন, আমি দেখাচ্ছি। কথা কখন আমি বলবো না, প্রশ্নে আসে না। ওকে আমি দেখাচ্ছি। ভুল বুঝছেন হয়তো আপনি। আচ্ছা আমি দেখাচ্ছি। আপনি করেন, আপনি প্রশ্ন। না আপনি ওনাকে প্রশ্ন করেন, আমি এটা বের করছি। আমি ওখানে বলেছি যে আচ্ছা আমি আপনার বক্তব্যটা আমি দিচ্ছি। ছাত্রদের যে আন্দোলনটা, তারা সেখানে রাজাকার যে কথাটা বলেছে তারা ধারণ করেছে, ওই কথাটা ওখানে আসছে। আচ্ছা আমি দেখাচ্ছি, নানা জায়গায় হলো, আমি দেখান, আমাকে অসুবিধা নেই। মানে ফটোকাট করেছে বা না না ফটোকাট না, ভিডিও আছে ওনার আমি দেখান, অসুবিধা নেই, কোনো ভাবেই না। আমরা একাত্তর পরিবর্তন হয়ে গেছে, 24 সব মুছে দিচ্ছে 71, নিজে বলছে। এই দেখান ওনার বক্তব্য। আমি বলছি আপনাকে, আপনি নিজে বলছেন 24-71 মুছে দিচ্ছে। আপনি আমার কথাটা খেয়াল করেন। আচ্ছা আবার বলেন, আবার দেখান। আমি বলেছি না, দেখেন আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি 71-এর সব যে পরিবর্তন হয়ে গেছে, আপনি থামেন তাহলে বুঝবেন। এই কথার আগে আরো আছে। না না আগে থাকুক না, আমি বলি এটাই সমস্যা। আমি বলেছি যে 71-এর চেতনা নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করেছে, আমি ওটা বলি। আমরা চেতনা রাজনীতি করতে চান, আপনাদের বলছেন ডকুমেন্টে যে 71 নিয়ে আওয়ামী লীগ ফেসিবাদ কায়েম করেছে, 24-এ ছাত্র জনতা সেই রাজাকারের স্লোগান দিয়ে তারা সেটাকে ব্যাহত করে, আমি কথা বলেছি। এটা অর্ধেক দিচ্ছে, মানে আগের যে বক্তব্যের যে সিকোয়েন্সটা। আচ্ছা ঠিক আছে, ওকে আপনারা বলছেন যে 71 সব মুছে ফেলছেন 24। না না আমি বলেছি, এটা আপনি ওপেনলি বলছেন। আরে বাবা আমি বললাম আপনি আমাকে এখানে আরো কথা আছে না? আছে এটা তো বলছেন না, এখন আপনি কথা বুঝতে হবে তো, যে 71-এর যে আওয়ামী লীগ যেটা করেছে, 24-এর ছাত্র জনতা যে কাজটা করেছে, তারা যে রাজাকার যে ট্যাগ দিয়েছে, বলেছে না যে আমার সাথে। আপনি আমাকে একটা উত্তর দেন আতিক ভাই, পার্সোনাল নিয়েন না। আপনি একটা বলেন, আপনি যদি যুদ্ধপথে যুক্ত না থাকেন তাহলে 3বার কেন ক্ষমা চাইলেন বলেন? আর শুনেন, আমরা বলি ক্ষমা, এখন আমি তো বলেন যে কেউ ক্ষমা চাই না, কেউ আমরা যদি কোনো অপরাধ আমরা করে থাকি, ভুল করে থাকি, চাইতেই পারি ক্ষমা, আমার সুবিধা কি আছে? তাহলে কেন ক্ষমা চাইলেন আপনি? কিন্তু আপনি যে আমাকে সব অপরাধ আমি করে ফেলেছি, না আমি তো সেটা বলিনি আপনাকে। জামাত করায় যে যুদ্ধপথে আমি সেটাও বলি না, আপনাকে আমি ব্যাখ্যা দিলাম। মানুষের যে কোনো কাজে ভুল ত্রুটি হতে পারে, অবশ্যই হতে পারে। আপনি যে বলেছেন যে এটা আপনাদের প্রতি মিথ্যাচার করা হচ্ছে, এটা তো সত্য না। আমি তো বলছি যে আমাদের, কারণ আপনারা আল বদর আল শামস রাজাকাত অফিশিয়াল বাহিনী গঠন করছেন, এটা ফৌজদারি অপরাধ ভাই। এগুলো সব সরকার করছে, আমরা করি না। এগুলো বলেন বাংলাদেশের বল করবেন না। বাংলাদেশে ওই সময় নানা কারণে বহুত ইসলামী দল, আলেম ওলামারা সব ঠিক আছে, এবং কমিউনিস্ট পার্টিরা, বহুত বামপন্থী দল, তখন তারা এখন মুশকিল চোখ জানেন, কারণ সব তো রাজনীতিতে নাই। জামাত এখন রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার কারণে, আমি এটা এই প্রসঙ্গে আমি যাচ্ছি, আমি শেষ করি। আচ্ছা বলেন, তখন জামাতের লোক কি ছিল? সারা বাংলাদেশ খুঁজে তখন 5000 জামাতের লোক তখন ছিল না, সারা বাংলাদেশ খুঁজে ছিল না সেখানে। আর তারা সব 30 লক্ষকে আপনার, এই যে একটা মানে মিথ্যা ন্যারেটিভ। আমার 5000 লোক এই ছিল না পুরো পাকিস্তানে, আর আমি সব দাবান আপনি দিয়ে দিবেন, এই যে একটা মিথ্যা ইতিহাস তৈরি করা হয়, এর উপরে বাংলাদেশ চলছে। আমি মনে করি এগুলো এখন আলোচনা আমাদের সমীচীন, আমার নতুন দিকে অগ্রসর হতে চাই। যেটা ভাই বলি ভাইকে, উনি বলেছেন রক কাটছে শিবির, আমি চ্যালেঞ্জ করলাম, আমাকে প্রমাণ দেখাতে হবে। ছাত্র শিবির, আমি 20 বছর ছাত্র শিবির করেছি, প্রায় বলেন যে 1995 থেকে 2016 পর্যন্ত। আমি একসময় শিবিরকে প্রশ্ন করতাম, বলেন ভাই শিবির রক কাটা কেন বলে? আমি তখন প্রথম শিবিরে আসছি, কিন্তু আমি তো খুঁজলাম লম্বা সময় ধরে। চট্টগ্রামে যাবেন শিবির, রাজশাহী যাবেন শিবির চট্টগ্রামে রক কাটে। এই যে মানে এতগুলো মিডিয়া, যখন মিডিয়া কোনো একটা নিউজ দিয়ে দেয় রক কাটছে, যখন প্রমাণ খুঁজতে যাই, এবং এটা অফেন্স চ্যালেঞ্জ করেছে কিন্তু পার্লামেন্টে মানবত নিজামী সাহেব, যদি কেউ প্রমাণ করতে পারেন শিবির রক কেটেছে, আমি আমার রিজেন দেবো। এটা কিন্তু 96-এ কথা বলছি আপনি পার্লামেন্টে।
এগুলো ওপেন কথা, জি, যেখানে আমি অন্য আমার দলের প্রসঙ্গে চলে অ্যাভেলেবেল যাচ্ছি। ঘটনা ঘটছে, সেখানে শিবিরকে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়, জি। পরে যখন আপনি খোঁজেন দেখা যায় যে আসলে এটা আমার সত্য অনেকগুলো করে মেনে বিষয় নেয়। আলোচনা আছে, আমরা একটু অন্য বিষয়ে যাই। যে ডাক্তার রাকিব, কালকে একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম হয়েছে, সেখানে জুলাই নিয়ে আলোচনা হয়েছে, জুলাই বিষয়ে সেখানে একটা জুলাই ডকুমেন্টারিও দেখানো হয়েছিল। সেখানে আমরা দেখলাম বেশ হট্টগোল হয়েছে। সেখানে বলা হচ্ছে এনসিপির পক্ষ থেকে, তখন বলা হচ্ছে এমন ডকুমেন্টারি তৈরি ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ এনসিপির, তারা এই কথাটা বলেছেন। এবং শেষ পর্যন্ত সেখানে আবার রাষ্ট্রপতিও সে একই কথা বলেছেন যে আসলে এই ডকুমেন্টারিতে কেন এত ভুল, এই ভুল তো উচিত হয়নি, বা স্বীকারও করেছেন। কিন্তু সবচেয়ে যে বিষয়টি মানুষের চোখে লেগেছে সেটা হলো এই অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকরা ছিলেন, এবং রাষ্ট্রপতি খুব দুঃখ করে বলেছেন যে আপনারা যে হট্টগোলটা করেছেন ভুল থাকলে আপনারা শুদ্ধ করতে পারতেন, কিন্তু এভাবে বিদেশি কূটনীতিকরা যেভাবে এখান থেকে অনুষ্ঠান ছেড়ে চলে গেছে, এখান থেকে আমাদের ভাবমূর্তি কেমন হচ্ছে। আমার প্রশ্ন হলো, যারা ডকুমেন্টারি তৈরি করেছে তারা কারা? আবার যারা হট্টগোল করলো কূটনীতিকদেরকে বের করে দেওয়ার একটা চক্রান্ত মনে করেন কেন, কূটনীতিকদের মধ্যে একটা ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো একটা পরিবেশ তৈরি করলো, এর দোষটা কাকে দিবেন? বা আবার অনেকে বলছে যে যারা ডকুমেন্টারি তৈরি করছে এর পেছনে কারা আছে, যারা সরকারকে প্রশ্নবিদ্ধ করছে? ওকে ফাইন, আমি ব্যাখ্যা দিচ্ছি। কালকে ঘটনাটা অফিসিয়ালি আমি ইনভাইটেড ছিলাম, বাট আমি যেতে পারিনি। তো আমি ঘুমাচ্ছিলাম তখন, আমি ঘটনা জানি না কি হয়েছিল। ওই আসার মানে নিশ্চয়ই ভিডিওতে না, আমি বলি ভিডিও তো আসার পথে আমি এখানে আপনাদের স্টুডিওতে আমি আর আতিক ভাই আলাপ করছিলাম। তখন আমাকে কয়েকজন অ্যাম্বাসেডর ফোন দিলেন, বিদেশি কূটনীতিকরা ফোন দিলেন। পরে ওনারা বললেন যে এই ঘটনা ঘটলো। পরে আমি ফেসবুকে ঢুকে দেখলাম, ফার্স্টে আপনি যে বক্তব্যটা দেখলেন প্রেসিডেন্টের বক্তব্য, মানে এখনকার অস্থায়ী রাষ্ট্রপতির বক্তব্যটা আমি দেখলাম। এবার আমার অবজারভেশনটা বলি, আপনি ঘটনাটা বলি। ঘটনাটা হচ্ছে ধরেন এই যে জুলাই একটা ডকুমেন্টারি করছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কথা মানে বিএনপি সরকার তো করেছে, কিন্তু এটা রাষ্ট্রীয় দলিল বা রাষ্ট্রীয় ডকুমেন্টারি। তো সেই রাষ্ট্রীয় ডকুমেন্টারিটা টোটালি এটা ইনক্লুসিভ হওয়া উচিত ছিল, এটা সর্বজনীন হওয়া উচিত ছিল। এবং এটা করার পিছনে আপনার একটা ডকুমেন্টারি করলে তো একদিন করা হয় না, এটা অনেক লম্বা টাইম লেগেছে, এডিটিং প্যানেল থাকে, আপনি এটা আবার দেখেন, কয়েকটা টেবিল ঘুরে ঘুরে আসতে হয়। সুতরাং আপনি যারা এটার সাথে ছিল তারা একেবারে বোকাস লোকজন ছিল, এবং এটা টোটালি সরকার সর্বজনীন করতে পারে, এটা সরকার টোটালি ব্যর্থতা, নাম্বার ওয়ান কথা। সেকেন্ড কথা হচ্ছে ধরেন এখানে তাদের যে কোরিলেশনের একটা বড় অভাব ছিল, এবং একটা এই জায়গায় থেকে তারা এই জিনিসটাকে ইনক্লুসিভ করতে পারেন, এটা অবশ্যই ওদের ব্যর্থতা গেল এটা। সেকেন্ড কথা হচ্ছে ধরেন এইটা যখন প্রকাশ করা হলো সেখানে মানে খুবই মানে একেবারে নিউমারাস অবস্থা দেখলেন আপনি এটা। না, এখানে যদি প্রতিবাদ না করতো তাহলে ইতিহাসটা বিকৃত হতো কি? না না, ইতিহাস বিকৃত মানে এটা ইতিহাসে টোটালি সার্বজনীন করতেই পারেন আপনি, বিকৃত পড়া লাভ, মানে আপনি টোটাল জিনিসটাকে কন্টেন্ট আকারে আনতেই পারেন না। তারপর আবার দেখেন এক দফা নিয়ে অনেক বিতর্ক আসলো। এখন এখানে দেখুন তার পরবর্তী সময়ে যখন হট্টগোলটা শুরু হলো, হট্টগোল শুরু হওয়ার আগে কিন্তু মানে বিরোধী দল এমপি আক্তার হোসেন তার সাথে কথাবার্তা হচ্ছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে ঠান্ডা করার চেষ্টা করতেছিল। আপনি দেখেন এটা মানে এই প্রতিবাদটা আমি মনে করি ধরেন ডেফিনেটলি এটা আপনি টকশোতে বলেন, রাজপথে বলেন, সংসদে বলেন, সব জায়গায় আপনি প্রতিবাদ করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন এটা আমার কাছে খুব দৃষ্টিকটে লেগেছে যে একটা বিদেশি কূটনীতি, বিদেশি প্রোগ্রাম যেখানে বিদেশি কূটনীতিরা ছিল এবং কূটনীতিকদের সামনে থেকে এটা করা হচ্ছিল, এবং একটা টাইমে সার্টেন টাইমে তারা আসলে ইনসিকিউর ফিল করে, মানে জাস্ট সিকিউরিটি ইনসিকিউর ফিল করে তারা অবস্থান ত্যাগ করে চলে গেছে। এবং যেটা দুঃখ করে বলেছেন যে মাননীয় প্রেসিডেন্ট, তিনি বলেছেন যে আমি প্রিপারেশন নিয়ে আসলাম ইংলিশে বক্তব্য দিবে, এখন ওরা তো চলে গেছে, আমি ইংরেজি বক্তব্য দিয়ে করবো কি, আমার তো বাংলা বক্তব্য দিতে হবে। সুতরাং টোটাল ঘটনাটাই খুবই মানে দুঃখজনক ঘটনা এবং খুবই বিব্রতর পরিস্থিতি এবং লজ্জাজনক ঘটনা। এবং আমি মনে করি যে সরকার এই বিষয়গুলো মানে আরও খুবই সফটলি কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত। কারণ হচ্ছে কি জিনিসটা মানে জুলাই আমাদের সকল জনতার, তাই না, মানে একেবারে জনগণের, তো সুতরাং পুরো জনগণের রিফ্লেকশনটা থাকা উচিত। এবং আমি মানে এটা তো 2 বছর ফুর্তি হলো, আমি গত বছরে যখন বিভিন্ন টিভি মিডিয়ারা যখন এরকম প্রামাণ্যচিত্র বানাচ্ছিল, আরও খুব দারুণ দারুণ প্রামাণ্য ভিডিও বানাচ্ছিল, আরও নানা সুন্দর সুন্দর ডকুমেন্টারি করতেছিল। এবং আমি মনে করি যে এই টিমের মধ্যে তারা একেবারে খুব দূরদর্শীহীন, প্রজ্ঞাহীন, মানে একেবারে খুব বিবেচনাহীন, যা যা আপনি বিষয়টি করতে চান সব বিষয় করা যাবে। আমরা তো আসলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যে আওয়ামী লীগ আমলেও দেখেছি রাজাকার তালিকা করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে। মানে সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা সুন্দর বক্তব্য আছে, মুক্তিযুদ্ধের তালিকা আওয়ামী লীগ হচ্ছে এমন একটা টানে যেখান দিয়ে ধরেন রাজাকার ঢুকায় অন্য দিক দিয়ে মুক্তিযুদ্ধ বের হয়। তো এখন এই জাতীয় যে ইতিহাস বিকৃতি আমরা দেখতে চাই না। আর আপনি এক দফার কথা বলছেন, আমি এটা একটু ক্লারিফিকেশন করি আমার সাইড থেকে, আমার অবজারভেশনটা আমি বলিনি, আমি অনেকগুলো কথা বলি। আচ্ছা, আমি একটু বলিনি, যেহেতু আপনার সময় কম আমি একটু বলে ফেলি। সেটা ধরেন আমাদের জুলাইয়ের যে 36 দিনে জার্নি, এটা টোটালি জুলাই কেন্দ্রিক। কারণ এটা আমাদের এই মানে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন থেকে পৌঁছতে আমাদের অনেকগুলো ধাপ আমরা পার হয়েছে, 9 দফা, 1 দফা, তারপরে অনেক কিছু, অনেক বাংলা ব্লকের অনেক নানা অনেক কিছু বিষয় মানে খুবই চমকপ্রদ জিনিস দিয়ে আমাদের 1 দফা গিয়েছে। এবং এই 1 দফা টোটাল এই আন্দোলনের 1 দফার ঘোষকটা অবশ্যই নাহিদ ইসলাম। আমি ধরেন নাহিদ ইসলামের রাজনীতি নিয়ে, এখনকার রাজনীতি, আসিফ মাহমুদের রাজনীতি, হান্নান মাসুদের ক্রিটিক করবো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু টোটালি 36 দিনের জার্নিতে তারা আমাদের সবচেয়ে বড় হিরোইক ক্যারেক্টার। এবং আপনাকে শেষ করি ছোট করে শেষ করি, ধরেন 1 দফার বিষয়টা ধরেন এটা
পলিটিক্যালি এক দফা, এটা ধরেন বিএনপি বেগম জিয়া যখন অ্যাক্টিভ ছিলেন, মানে ফিজিক্যালি যখন অ্যাক্টিভ ছিলেন তখন থেকে উনি এক দফা বলে আসতেছেন, তারা কর্ম বলেছেন, কিন্তু এটার সাথে জুলাইয়ের এক দফা যায় না। এবং সুতরাং আমি মনে করি জানেন, যার যেটার ডকুমেন্টেড হিস্ট্রি, তার ডকুমেন্টেড হিস্ট্রিটাকে রিকগনাইজ করতে হবে, রাষ্ট্রীয় পক্ষ থেকে এটা করা উচিত। এটাকে মানে অ্যাকনলেজ করতে হবে। আমি যদি অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কি মনে হয় আসলে সেই প্রোগ্রামে কূটনীতিকরা ছিলেন, বিদেশি কূটনীতিক, অসংখ্য কূটনীতিক, যখন তারা বের হয়ে যাচ্ছিলেন, আসলে আমার নিজেকেও ভিডিওটা দেখে খুব অসহায় মনে হচ্ছিল যে আমরা দেশটাকে কীভাবে রিপ্রেজেন্ট করছি বিদেশিদের সামনে। যে এনসিপি যে হট্টগোলটা করেছে, এই হট্টগোলটা না করে যদি পরবর্তীতে সরকারের সাথে আলাপ করেও তো সংশোধন করা যেত, আপনার কি মনে হয়? দেখুন, এটা অনাকাঙ্ক্ষিত কাজ হয়েছে এবং এটা দায় পুরোটাই কিন্তু সরকারকে নিতে হবে। আপনি একটা যে জুলাই বিপ্লবের কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে, যে জুলাই বিপ্লবের কারণে বিএনপি ক্ষমতা আসার সুযোগ পেয়েছে, সেই জুলাই বিপ্লবের ইতিহাসটাকে আপনি কেন এরকম নিজের মতো করে করবেন বলুন আপনি? এবং ওনারা এটা তো বলেছেন, সংস্কৃতি মন্ত্রণালয় এসে জড়িত কিন্তু আছে। একটা ইতিহাস, জলজন্ত ইতিহাস যেখানে আমাদের সামনে আছে, সেখানে আপনি আবু সাইদকে আপনি গৌণ করে ফেলছেন, সেখানে মীর মুগ্ধের ছবি সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, নাফিসের ছবি সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, বেগম খালেদা ছবিও নাই। আপনি নিজের মতো করে একটা দলীয় চিন্তার আলোকে যদি রাষ্ট্রীয় কোনো ডকুমেন্ট আপনি করেন, প্রতিবাদ সবাই করেছে, একজন না তো, আখতার হোসেন করেছে, সেখানে জুলাই যুদ্ধরা প্রতিবাদ করেছে, যেখানে সত্যিকার জুলাই রিফ্লেকশনটা এখানে আসে নাই। এরপর আমরা দেখলাম আমাদের প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ঈর্ষা করেছেন, দমকাচ্ছেন, এটাও তার একটা হলো। আমি জানি না এই যে তো লোকেরা বাংলাদেশের মিনিস্টার কীভাবে হয়, একটা রাষ্ট্রীয় মানে প্রোগ্রাম, রাষ্ট্রপতি বসে আছেন, তার দলীয় কোনো কর্মী সভা, তিনি যেভাবে ক্ষোভ তেড়ে আসতেছেন, এই ধরনের যারা ইমেসিউর মানে বিহেভিয়ার করেন, এদের দ্বারা বাংলাদেশে যদি মন্ত্রণালয় পরিচালিত হয়, এর থেকে ভালো কিছু আশা করা যায় না। আমি মনে করি এর সাথে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জড়িত আছে, এর সাথে সংস্কৃতি মন্ত্রণালয় জড়িত আছে, এবং কারা এই কাজ করেছে এদেরকে এখনই আনা উচিত। বিএনপি প্রমাণ করুক এর সাথে আমরা নই, অমুক অমুক কর্মকর্তা জড়িত আছে। তাহলে এই যে ইতিহাস বিকৃতির দায় পুরো বিএনপিকে নেওয়া লাগবে। আমি এটা বলবে যে জুলাই ইতিহাস বিকৃতিকরণের প্রথম মানে এক্সাম্পল হচ্ছে বিএনপি, তার সংস্কৃতি মন্ত্রণালয়, তার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। মানে আপনি এনসিপি যে হট্টগোল করেছে তার কোনো দায় দেখেন না? শুনে হতে পারে, ছেড়ে চলে গেছে। আপনি যখন একটা রাষ্ট্রীয় ডকুমেন্ট করবেন তখন স্বাভাবিক তো, ন্যাচারাল। আমি কি এত সহজ এখানে রাষ্ট্রীয় একটা ডকুমেন্টে দেখাচ্ছে সেখানে সব এটা আমি অ্যাডমিটেড হয়ে সব হয়ে যাচ্ছে, আমি চুপ থাকবো? এখানে চুপ থাকবো? সেখানে আমি মনে করি এখানে রাষ্ট্র তার কাজটা ইচ্ছাকৃতভাবে করেছে, ভাবছে সবাই এটা অ্যাভয়েড করে যাবে। কিন্তু এই মানে ২৪ পরবর্তী বাংলাদেশে এরকম কেউ চোখ বন্ধ করে সব নীরবে সহ্য করে যাবে আরেকটা হয়েছে যে ছোট্ট করে আমাকে ওখানে এক ব্যক্তি বক্তব্য দিয়েছেন না, আপনি খেয়াল করেন সেখানে এইখানে কারা বক্তব্য দিয়ে খেয়াল করেন। এমন ব্যক্তিকে আপনি কেন এখানে লেকচার দেওয়ার জন্য রাখবেন যার বক্তব্য শ্রোতারা শুনতে রাজি নয়? দেখেন হাস্যকর। তিনি কে? যিনি অনেকটা মনে করেন নানা গল্প গুজব সাজাই টাজাই দিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন, এখন তিনি দলীয় পদ পেয়েছেন। তিনি তো এক ধরনের এখন সরকারি কর্মচারী, তো তিনি সচিব মর্যাদা হয়ে থাকেন, সরকারি কর্মচারী না। তিনি যখন সেখানে এসে বক্তৃতা দেন বড় করে, তখন খারাপ হবে তো। মানুষ যখন বুয়া বুয়া বলে রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠানে, তখন এর থেকে আর লজ্জার কিছু নাই আসলে বাংলাদেশ। পুরো অনুষ্ঠানটা আসলে সাজানো হয়েছে লেজগোবরের অবস্থা, অদক্ষতার যে একটা ছাপ বোঝা দেখাচ্ছে, পুরোটাই সেখানে আমাদের। ধন্যবাদ। আমি আর একটা প্রশ্ন যাই, সেটা হচ্ছে জামাত সহ ১১ দল লং মার্চের ঘোষণা করেছে গণভোটের রায় বাস্তবায়ন, তেল গ্যাসের দাম কমানো, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে। তারা ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা রংপুর, ১০ অক্টোবর ঢাকা খুলনা, ২৪ অক্টোবর ঢাকা সিলেট লং মার্চ। আসলে গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আবার আজকে আবার সচিবালয়ে ঘেরাও করেছেন আপনারা জামায়াতের পক্ষ থেকে। তো আপনারা হঠাৎ করে রাজপথে এইভাবে মানে হয়ে যায়, মানে কি বলে আন্দোলন তো শুরু করেছেন কেন? কি আপনারা কি আসলে কেউ কেউ বলছিলেন যে এতদিন ধরে আপনারা কুসুম কুসুম বিরোধিতা করেছিলেন সরকারের সাথে, এখন কি একটু গরম গরম বিরোধিতা করতে চাচ্ছেন? হঠাৎ করে না, এই আন্দোলন ৫ মাস থেকে চলছে। আপনি হয়তো এটাকে মানে হিসাবে নেন নাই। এই গণভোটের রায় নিয়ে সরকার গঠনের পর থেকে বিভিন্ন সভা হয়েছে, সেমিনার হয়েছে, মিছিল হয়েছে, বহু কিছু আমরা সেখানে করেছি। ধারাবাহিকভাবে এসে এসে এখন আন্দোলনটা এই পর্যায়ে উপনীত হয়েছে। দেখুন, আমরা চেয়েছিলাম জিনিসটা পার্লামেন্টে সমাধান হোক, আমরা এখনও চাই পার্লামেন্টের সমাধান হোক। আমরা যখন দেখলাম সরকার সমাধানের পর থেকে তারা সরে এসেছে এবং তারা এখন সংবিধান সংশোধন কমিটি যে আলোচনা ঐক্যমত্য কমিশনের সবাই মিলে করেছে, তারা বসে আমরা বসলাম, দেখি আলাপ করতে কে কী বলে, কে কী শুনতে চায়, মানে নতুন তারা শুরু করেছেন এখানে। আবার
এই জন্য আমরা মনে করেছি গণভোটে যে 70% মানুষের যে ম্যান্ডেট, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে এই সংস্কার বাস্তবায়ন করা। সুতরাং যদি এই সংস্কার বিএনপিকে আমরা মানতে বাধ্য করব, যেমন বাধ্য হয়েছে বিএনপি 96-এ ওই সংসদ ডেকে কেয়ারটেকার বিল উত্থাপন করে, তারা ঠিক একই অবস্থা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে আপনারা একটা ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চান। ইস্যু তো সরকার তৈরি করে দিয়েছে। সরকার যদি সংবিধান সংস্কার পর্যায়ে শপথ গ্রহণ করতো, এত আরাম চোখা থাকতো। সরকার নিজে করেছে। সরকার যখন নিজের সংকট তৈরি করবেন, দেখেন আপনি পাশাপাশি কী করেছেন, আমাদেরকে বলতে হয় কি জনগণের ব্যাপক আস্থা ফিরে আসছে। আপনি তেলের দাম বাড়ালেন, গ্যাসের দাম বাড়ালেন, আপনি বিদ্যুতের বিল বাড়ালেন, সব বাড়াচ্ছেন, দ্রব্যমূল্য আপনার পাগলা গড়া চলছে। আমরা কি কারণে বলবো সরকার এখন কিন্তু এখন তো গ্যাসের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে বলতে ওই যে আবার তারা দাম বাড়াবে, ঠিক না? তারা এটা ইস্যু তৈরি করে, সংকট তৈরি করে, আবার দাম বাড়ায়, তেল সংকট তৈরি করে, দাম বাড়ায়, বিদ্যুতের সংকট তৈরি করে, দাম বাড়ায়। দেখুন এখন যিনি আমাদের বিদ্যুৎ মন্ত্রী আছেন, তিনি কিন্তু একসময় ব্যর্থ মন্ত্রী ছিলেন। 2006 সালে যে মানুষের কানসার চাঁপাইনবাবগঞ্জে তিনি যখন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন, দুর্ভাগ্য আমাদের 6 সালের যে ব্যর্থ মন্ত্রী, যার কারণে সেখানে কৃষক সব 20 জন নিরীহ শ্রমিকের জীবন দিতে হয়েছে, তিনি এখন এসে আবার 20 বছর পরে তিনি আবার ফুল ক্যাবিনেট মিনিস্টার। সেই জায়গায় বিদ্যুৎ যে আপনি ভালো পাবেন, তিনি যে অসত্য কথা বলেন না, তার প্রমাণ আপনি কিভাবে বহন করবেন? আমি একটু ডাক্তার রাকিব আল হাসানের কাছে যাই। ডাক্তার রাকিব আল হাসান, যদি নাহিদ ইসলাম এই বক্তব্যটা দিয়েছেন, সেটা হলো সরকার পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। গণভোটে গণরায় বাস্তবায়ন না করে সরকার বিশ্বাসঘাতকতা করেছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে 24-এর মতো 26-এও বর্ষা বিপ্লব হবে। জনগণের মৌলিক অধিকার পূরণ করতে না পারলে গদিতে বসার স্বপ্ন না দেখার আহ্বান জানান তিনি আজকে পল্টনে যেটা 11 দলীয় সমাবেশ হয়েছে, সেই সমাবেশ থেকে এই ঘোষণা দিয়েছেন। 24-এর মতো 26-এও বর্ষা বিপ্লব হবে বলেছেন। কি বলবো বলেন, আপনার মন্তব্য? মানে দেখুন, আসলে ব্যাপারটা হচ্ছে নাহিদ ইসলাম বক্তব্যটাও পলিটিক্যাল বক্তব্য, কিন্তু বিরোধী দলের যেহেতু সে বিরোধী দলীয় মানে ওয়ান অফ দ্য পার্ট বিরোধী দল অপোজিশনের, তো তার জায়গা থেকে বক্তব্য এই ধরনের বক্তব্যই হবে, এটা খুব স্বাভাবিক হিসাব। ব্যাপারটা হচ্ছে আমি একটু আতিকবার একটা কথা রেসপন্স করবো। ব্যাপারটা ধরুন সরকার মানে যে দ্রব্যমূল্য দাম বাড়াচ্ছে বা হচ্ছে জ্বালানি দাম বাড়াচ্ছে, এটা তো সরকারের কোনো লাভ হবে না, সরকার তো ইমেজ খারাপ হচ্ছে। তাহলে সরকার সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে, এটা হচ্ছে আমি একমত। কারণ আপনি জানেন গ্যাসের যে মহেশখালী আমাদের টার্মিনালে এখানে শর্ট সার্কিট হওয়ার কারণে আজকে আবার নতুন করে 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্রিডে যুক্ত হবে এবং এক সপ্তাহ পরে এটা পূর্ণাঙ্গ চালু হবে। সুতরাং এগুলো আপনি সরকারকে দায়ী করতে পারেন, ব্যর্থতা হিসেবে দায়ী করতে পারেন। কিন্তু ইচ্ছা করে সংকট ওই সূত্রটাও সঠিক না। কারণ হচ্ছে আপনার 47 দিন বা 48 দিন সরকারকে প্রতিদিন 200 কোটি টাকা করে ভর্তি দিতে হয়েছে, তো এটা তো সরকারের ঘাট থেকে টাকাটা যাচ্ছে। সুতরাং এটা পলিটিক্সের জায়গা থেকে আপনি ঠিক আছে, আপনার বিরোধী দল তো আপনি করবেন না, স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ফ্যাক্টটা আপনাকে ক্লিয়ার করলাম আর কি। আর সেকেন্ড কথা হচ্ছে ধরেন জামায়াত আন্দোলন করতেছে, এনসিপি আন্দোলন করতেছে, হ্যাঁ আমরা বিরোধী দল থেকে এই ধরনের আচরণ আমরা চাই, মানে এই ধরনের তার রোলটা এই ধরনের হওয়া উচিত। আর পার্লামেন্টে এখন তো পার্লামেন্ট নাই, নেক্সট সেপ্টেম্বর, তো পার্লামেন্টের আগে পর্যন্ত ওনারা আন্দোলন করার জন্য কই যাবে? রাজপথে যাবে, খুব স্বাভাবিক হিসাব। এবং আমরাও চাই যে ওনারা বিরোধী দলের যে শক্তিশালী যে রোলটা সেটা ভূমিকা অব্যাহত রাখুক এবং সরকার ভুল করলে সেটা ধরিয়ে দিক, এবং সরকার যদি সোজা লাইনে না থাকে, ব্যালাইনে থাকে, ওনারা আন্দোলন করে সরকারকে সঠিক লাইনে আনবে। এই ডেমোক্রেসি তো আমরা চাই। সরকার কি পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে যে নাহিদ ইসলাম বলছেন? পুরোপুরি ব্যর্থতা আপনি 6 মাসে সরকারকে আপনি পুরোপুরি ব্যর্থ বলতে পারেন না। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য কি? না, মির্জা ফখরুল ইসলাম বলছেন যে 5 মাসে কিছুই বদলায়, কিছু বদলায়নি। ইউনিটের ঘুষের ক্ষেত্রে বলেছে, বা মন্ত্রণালয় যেগুলো যেভাবে ফাংশনিং করে আমাদের আমলাতান্ত্রিক রহমান ছাড়া আমি আপনাকে ওনার প্রথম আলোতে যে ইন্টারভিউটা দিয়েছি, উনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে আমাদের উপদেষ্টা ছিল ওয়াহিদুদ্দিন মাহমুদ, ওনার ক্লাসমেট। উনি বলেছেন যে একজন ইউনিভার্সিটির ভিসি আমার কাছে টাকার বস্তা নিয়ে আসছে বা টাকা নিয়ে আসছেন ওনাকে বিসি করার জন্য। তাহলে মানে রাষ্ট্রে কই যাবে? একটা শিক্ষক বিসি হতে চাচ্ছে টাকা দিয়ে, টাকার বস্তা। তো এটা আসলে উনি মূলত হচ্ছে আমলাতান্ত্রিক যে জটিলতা, কিংবা ধরেন এখানে এটাতে আমি কোনো অস্বীকার করবো না, আমি বিদ্যুৎ মন্ত্রীর কথা বলছি, আরও অনেক মন্ত্রী আছে খুব ব্যর্থ, এটা নিয়ে আমি কোনো দ্বিমত করার কোনো সুযোগ নেই, আমি ওনার সাথে এন্ডোর্স করি একই কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন ওনারা যে রোলটা প্লে করতে চাচ্ছে, আমি মনে করি যে জামাত সঠিক বিরোধী দল হিসেবে, আপনারা যেটা বলছেন কুসুম না, আমরা চাই যে একদম সঠিক রোলটা তারা প্লে করুক এবং সরকারকেও তারা ভুলটা ধরিয়ে দিক। একই সাথে সরকার যদি না মানতে চায়, যেমন ব্যাংক রেজলিউশন আইন, আমি খুব ইন্টারেস্টিং একটা আলাপ দিই। ব্যাংক রেজলিউশন আমি ভাইয়ের সাথে অন্য একটা টক শোতে ছিলাম এবং আমি তার আগে আমি মানে আপনাদের এখানে কয়েকবার বলেছি এবং সরকার কিন্তু সেটা মানতে বাধ্য হচ্ছে। সুতরাং আমরা কিন্তু সরকারের মধ্যে সেই মানে কি বলে এটাকে ইতিবাচক সারাটা আমরা আশা করি এবং এটাই আমাদের কাম্য। অসংখ্য ধন্যবাদ। আপনাকে নতুন প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের প্রেক্ষিতে যদি বলি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন শেখ হাসিনা ভারত থেকে, যেহেতু তিনি আবার বলেছেন ডিসেম্বরে ফিরবেন,
তো তিনি বলছেন কালকে আপনারা জোরালো বাবা বলেন না, এর আগে বলছে। জি, না, শেখ হাসিনা ভারত থেকে ফিরলে দেশে রক্ত গঙ্গা বয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি শীর্ষ নেতা রুহুল কবির রিজভী। কিন্তু আমার প্রশ্ন হল, কিন্তু এতদিন তো সরকার চিঠি চালাচালি করছিল যে শেখ হাসিনাকে কীভাবে ভারত ফেরত দিবে সে বিষয়টা নিয়ে, তাহলে উনি যদি ফিরতেই চান তাহলে রক্ত গঙ্গা বয়ে যাবে কেন? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এখানে দেখুন, ব্যাপারটা হচ্ছে ধরুন শেখ হাসিনা কালকের বক্তব্য যদি আপনি খেয়াল করেন, কালকে কিন্তু আর মৃত্যুদণ্ড, জেলে যাবে, মৃত্যুদণ্ডের কথা কিন্তু বলা নাই, সে কিন্তু মৃত্যুদণ্ড ফেরার আসামি। এবং আপনি যদি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেটমেন্টটা দেখেন, হয়তো তারা আপনার ব্যাকরণে ভুল ধরতে পারেন এখানে অনেক কিছু, কিন্তু যে পরিমাণ বোল্ড, এবং সেখানে পলাতক আসামি, খুনি আসামি হাসিনা যাতা ইচ্ছা বলছে, মানে ধরুন আমাদের টকশোরওয়ালা পলিটিক্যালগুলো একদম পলিটিক্যাল স্টেটমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের জায়গা থেকে। এখন হাসিনার এটা বক্তব্য টিউনিংটি এরকম, ধরুন হাসিনা যায় ফিরতে যাচ্ছে, হাসিনার বক্তব্য, আওয়ামী লীগের বক্তব্যটা কি, তারা আর একটা এখানে বিপ্লব ঘটাবে, তারা এখানে হটাই ফেলবে, আমি আপনি এখানে আতিক বেগানে কেউ থাকবে না, তারা এসে রাজত্ব করবে। তো এটাকে আসলে উনি মেন করছে, কারণ হাসিনাকে ফেরার পরটা তো আসলে ধরুন হাসিনা তো ফেরার আসামি, তার তো আসলে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে ফিরতে হবে, মানে সরকার তো আইনি প্রক্রিয়া ফেরার জন্য চেষ্টা করতেছে, কিন্তু রিয়েলিটি হচ্ছে কি ধরেন ভারত তো তাকে এভাবে ফেরত দিবে না। এবং আপনি দেখেন এই যে হাসিনা যে কালকে বক্তব্য দেওয়া, হাসিনার যে এর আগে ঘোষণা দিয়েছিল যে হাসিনা ফেস দেখাবে, তারপরে নিজে হাজির হবে, ভিডিও কলে আসবে, অনেক কিছু, কিন্তু শেষ পর্যন্ত সেটা ভয়েস রেকর্ড অডিও কল দিয়ে দিল। তো ভারত যে এখানে উস্কানি দিচ্ছে আমাদেরকে, এবং আমাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বারবার খারাপ করছে, তো এটাকে আসলে পাল্টা বক্তব্য হিসেবে সরকারের অবস্থান, ডেফিনেটলি সরকার কারেক্ট অবস্থান আছে। এখন হাসিনাকে ফেরত দিবে না, এটা তো আমার আপনি জোর করে কিছু করতে পারবে না, সরকার জোর করে চাইলে আনতে পারবে না, এটা ভারতেরও সদিচ্ছা লাগবে। কিন্তু ভারত এটাকে একটা মানে এটাকে বাফার জায়গা থেকে এটাকে খেলতেছে, একটা গ্রে এরিয়া রাখার না, আমার চেষ্টা প্রশ্ন করতেছে। মনে হয় আপনি বুঝতে পারেন। আমার কথা হচ্ছে যদি তিনি ফিরেন তাহলে তো জেলেই যাবেন। এটা আইনি প্রক্রিয়ার কথা বলছে, কিন্তু আমি ওনার বক্তব্যটা হচ্ছে রক্তগঙ্গা বয়ে যাওয়ার বিষয়, রক্তগঙ্গার বিষয়টা এই ক্ষেত্রে, কারণ আওয়ামী লীগ বা হাসিনা যে অর্থে ফিরতে চায় বা ইন্ডিয়া তাকে যেভাবে এখানে ফিরতে চায়, এটা হচ্ছে কি আইনি লিগেল প্রসেস তো না। আমি তো আপনাকে বললাম তার অর্থ হচ্ছে এরকম যে আমি আপনি আতিক এখানে কেউ থাকবে না, তারা থাকবে এখানে, তো তারা থাকবে, তারা এখানে কেওয়াজ করবে, তারা একটা সহিংসতা করবে, একটা গৃহযুদ্ধ লাগাবে, এই একটা পরিস্থিতি আওয়ামী লীগ চাচ্ছে, বা টু সাম এক্সটেন্ট ইন্ডিয়াও চাচ্ছে, বা হেল্প করতে যাচ্ছে, বা তারা এটা স্ক্রিপ্টেড করতে যাচ্ছে। এই কারণে এই বক্তব্যের প্রেক্ষিতে এটা বলেছে, লিগ্যাল প্রসেস তো এটা বলবে না। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনিও একই কথা বলেছেন যে আসেন দেখা হবে রাজপথে, তাহলে কোন কি রাজপথে আন্দোলন করা শুরু করবে? এটা বক্তব্য, এটা হচ্ছে পলিটিক্যাল বক্তব্য, কিন্তু আপনি একটা প্রসেসে লিগ্যাল প্রসিডিউর আনতে হলে ধরুন ওনাকে লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে আনতে হবে, কিন্তু ইন্ডিয়া তো ওইভাবে সারা দিবে না। এটা আমি আপনার টেকনিক্যাল ক্ষেত্রে বলতে পারি, কিন্তু আমার তো ধরেন একটা পলিটিক্যাল বক্তব্য এখানে দিতে হবে, সে পলিটিক্যাল বক্তব্য দিচ্ছে, পলিটিক্যাল বক্তব্য এখানে কাউন্টার পলিটিক্যাল বক্তব্য দিবে, লিগ্যাল টার্মে আমি বুঝি আপনি বুঝেন। একজন রাষ্ট্রপতি কি মানে রাজনৈতিক বক্তব্য দিতে পারে কিনা? উনি রাষ্ট্রপতি হয়েছে তো দুদিন হলো, অস্থায়ী রাষ্ট্রপতি, কিন্তু পলিটিক্যাল পার্সন, উনি 5-7 বারের এমপি, তো এখনো তো আপনি এটা বলতে পারেন না। যাই হোক, এটা কিন্তু হাসিনার ক্ষেত্রে আমি মনে করি না যে আপনি এভাবে ব্যাকরণে ভুল ধরতে পারেন। মানে শেখ হাসিনার প্রশ্নে আমাদের এখানে সবার এক প্রশ্ন থাকা উচিত, বা আওয়ামী লীগের প্রশ্নে, ফেসিবাদের প্রশ্নে এখানে আপনি গ্রামারেটিক ভুল ধরলে হবে না। ধরেন আপনি পলিটিক্যাল স্টেপ, আমি শেষ করি 10 সেকেন্ডে, ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্য, এখানে আপনি গ্রামারেটিক ভুল ধরলে অনেক কিছু ধরতে পারেন, কিন্তু এখানে যে বোল্ড স্টেটমেন্ট, বাংলাদেশে কখনো এরকম বোল্ড স্টেটমেন্ট তারপর ইন্ডিয়াকে কখনো দিয়েছে আপনি দেখাতে পারবেন, এটাকে সবাই স্বাগত জানাচ্ছে। আপনি দেখেন জামাত, বিএনপি, এনসিপি, বাংলাদেশের আপামর জনতা স্বাগত জানিয়েছে। সুতরাং হাসিনার ক্ষেত্রে পলিটিক্যাল বক্তব্য দিলে এটা আমাদেরকে মেনে নিতে হবে, দেশের স্বার্থে হচ্ছে, সার্বভৌমত্বের স্বার্থে হচ্ছে। ধন্যবাদ আতিকুর রহমান। আপনিও যদি জামায়াতও একই কথা বলেছেন যে শেখ হাসিনা দেশে পরে যে কথা বলছেন এর পেছনে অন্তর্নিহিত কোনো রহস্য বা ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন জামায়াত ইসলামের নেতারা। আমার প্রশ্ন হলো, আপনারা বিএনপি সবাই তো ওকে ফেরাতে চাচ্ছেন, তাহলে এখানে আবার রহস্যকে, অন্তর্নিহিত ষড়যন্ত্র, রহস্য এগুলো কেন খুঁজছেন? দেখুন, পৃথিবীর ইতিহাস যতটুকু আমরা জানি, পলাতক কোনো ব্যক্তি ওই দেশে কখনো রাজনীতিতে প্রাসঙ্গিক হয় না। যদি শেখ হাসিনা আসে, নতুন ইতিহাস তৈরি হবে পৃথিবীতে, যে একটা পলাতক ফ্যাসিস্ট পালিয়ে গেছে, দলবল সহ একদম কেউ তো নাই, আসলে পালিয়ে গেছে, এবং তার পালিয়ে যাওয়া জনগণ বিজয় উৎসব করেছে। জনগণ সেখানে তিনি আবার দেশে আসবেন, আর ওই জনগণ মানে হলো চুপচাপ থাকবেন, আসুক না। আমার তো বোনেরা আমাদের খেলতেছেন, দেখি জনগণ কি বলে। কারণ ডিসেম্বরে আসলে কোন বছর জানি না আমরা, কি ডিসেম্বরকে এই বছর না আর 5 বছর পরে জানি না আমরা, আসলে ডিসেম্বর বলেছেন তিনি, এটা আসলে কোন ডিসেম্বর আমরা এটা খুব বেশি পরোয়া করি না, আসুক উনি। যদি এত সাহসী হইতেন তাহলে পলায়ন কখনো করতেন না। তিনি এমন পলাতক নেত্রী, যাওয়ার আগে সবাইকে তোমরা আগে সেফ এক্সিট হয়ে যাও, ভাই সবাইকে দেয় না, তার ফ্যামিলিকে দিছে, তার ফ্যামিলিকে দিচ্ছে। এত যদি সাহসী দাঁড়িয়ে থাকতেন 5 আগস্টে যে আসো আমি তোমাদের প্রাইম মিনিস্টার, তাই না, আমার অপরাধটা কি? তো যিনি তার অপরাধ বোধ থেকে বুঝতে পেরে আগে পালিয়ে গেছেন ইন্ডিয়াতে, এবং 2 বছর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আর বাংলাদেশে আসবেন সবাই থেকে ফুলের মালা দিয়ে বরণ করে নিবে, আর তিনি ফুলের মালার অপেক্ষায় থাকবেন, এটি মনে করার কোনো সুযোগ নেই। কোনো রাজনৈতিক সমীকরণে বলে না শেখ হাসিনা বাংলাদেশে প্রাসঙ্গিক হবে, তিনি আসুক, তার তো প্রাপ্য আছে আসলে। তিনি এখন আরামে এসে আসছেন না ইন্ডিয়াতে, কোনো বাধা নেই তো, বাংলাদেশে আসুন, দেখো কন্ডেম সেলটা কীরকম, যে কন্ডেম সেলে বিএনপি নেতারাও ছিল, যে কন্ডেম সেলে জামাত, দেখো কন্ডেম সেলটা কীরকম, তার অভিজ্ঞতা হোক না, যে কন্ডেম সেলে কী পরিমাণ
আমি মনে করি এই কন্ডেম সেলটাই তার জন্য এখন চূড়ান্ত একটা শাস্তি হবে। দেখো দুঃখে দুঃখে মৃত্যুর আগ পর্যন্ত কত নির্মম নির্যাতন, কন্ডেম সেল, এই যে ধরুন আপনি আয়নাঘর করেছেন, এই যে অবস্থাটা, মনে করি তার প্রাপ্য হচ্ছে জেলখানে আসুক, কন্ডেম সেলে থাকুক, এবং বাকি অংশ তার যে পাপ অপরাধ বোধ তিনি অনুশোচনা করুন জি, যে আমি অনেক অপরাধ করে যাদের আমার এই ফাঁসির থেকে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার রাকিব আল হাসান, ইয়ুথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক। অনেকক্ষণ ধরে তারা আলোচনায়, দুজন অতিথি আমাদের সাথে আলোচনায় ছিলেন। আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদও জানাচ্ছি। সেই সাথে দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদের প্রাণডালা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আজকের মতো শেষ, অর্থাৎ এই সপ্তাহের অনুষ্ঠান আগামী রবিবার থেকে বৃহস্পতিবার একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই।